অনলাইনে উপস্থিত প্রত্যেককে আমার জয়গুরু। আসলে অনেকদিন থেকে ইষ্ট প্রসঙ্গ করার সেরকম একটা অভ্যাস প্রায় চলে গেছে বলতে বলা যায় আর কি। যাই হোক, গতকালকে শ্রদ্ধেয় জীবেন্দ্র কাকু আমাকে বললেন যে দেওঘর থেকে ঘুরে আসলি তো যতটুকু যা অভিজ্ঞতা যতটুকু উপলব্ধি এটাই একটু তুলে ধরার চেষ্টা কর। আমি ওটাই আপনাদের সঙ্গে সবার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সেটা আমাকে ধরিয়ে দেবেন এবং চেষ্টা করব কতটুকু বলতে পারি আর কি। যাই হোক, ঠাকুরকে আমাদের ধরতে হয় এটা আমরা সবাই জানি, এবং যারা দীক্ষা গ্রহণ করছি এবং যারা সুস্থনী সদাচার যতটুকু যা তার বলা গুলো আমরা মানার চেষ্টা করি তাকে ভালোবেসে। তো তাকে ভালোবাসলে যে তার ভালোবাসার যে উপলব্ধিটা এটা কতটা, এটা যারা ঠাকুরকে সত্যিকারে ভালোবাসে তারাই বলতে পারবে। আর এমন একটা সময় গেছে যখন আমাকে দেওঘরে যাওয়ার কথা অনেকবার করে বলতে হয়েছে। তো এখন ভাবি এই ডিপি ওয়ার্কস করে যখন আমাকে বলতে হয়েছে তখন আমার মনের পরিস্থিতিটা যেমন ছিল ঠিক তেমনটাই এখন আমাদের হয়েছে। যেমন ঠাকুরকে এই ডিপি ওয়ার্কস এর জন্য যে মানুষের গুরু ভাইদের বাড়িতে ঘোরা হয় বা গুরু ভাইদেরকে বলা হয় ঠাকুরের ঠাকুরের কথা যখন আমরা বলি তাদের মনের অবস্থাটা যেরকম যেরকম ঠিক একটা সময় আমাদেরও ওরকম পরিস্থিতি গেছে, আমাদেরকে অনেকবার করে বলতে হয়েছে। তো গত ৩ মাস আগে আমাদের এই নিগমনগর থেকে এক মা, তার আমি দু তিনটে ঘটনা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। গত ৩ মাস আগে এক মা তার মেয়েকে নিয়ে দেওঘরে যায় আর কি। সেটা গত শ্রাবণ মাসে। মেয়েটা হঠাৎ করে, ছোট মেয়ে, প্রাইমারি স্কুলে পড়ে। মেয়েটা হঠাৎ করে স্কুলে যাবে না, বাড়িতে পড়াশোনা করে কিন্তু স্কুলে যাবে না। আমাকে একদিন ফোন করলো, মন্টিদি যে এরকম মেয়েটা তো স্কুলে যেতে চায় না, আমি এখন কি করব? ওর ঠাকুমা ওকে জোর করে কবিরাজের বাড়িতে নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, কবিরাজের বাড়িতে নিয়ে যাবা, ওর ঠাকুমাকে বলো আমি দেওঘর থেকে ঘুরে আসি, তারপর আমি ওকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক, যথারীতি 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে ওরা দেওঘর যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং 2 দিন পরেই ওরা গাড়ি নিয়ে দেওঘরে চলে যায়। সেখানে প্রথমে আচার্যদেবের সঙ্গে তাদের, সে সময় আচার্যদেব শরীর খারাপ থাকার জন্য আচার্যদেবের সঙ্গে তাদের দর্শন প্রণাম হয়নি। কোচবিহারের এক গুরু ভাই দাদা সুপ্রিয় দাকে নিয়ে তারা দেওঘরে যায়। তো যাই হোক, অবিন দাদার মাধ্যমে দর্শন প্রণাম নিবেদন হয়। অবিন দাদা যথারীতি যা বলার বলে দেয় এবং তার স্বামীও মানসিক দিক দিয়ে একটু অসুস্থ ছিল, তার স্বামীকেও ডাক্তার দেখাতে বলে যে যদি পারে শিলিগুড়িতে নেমে ডাক্তারটা দেখিয়ে যেন যায় আর কি। তো ঠাকুরের এমনই দয়া, শিলিগুড়ি মন্দিরে তারা দর্শন প্রণাম করে সেদিন, তার পরের দিন যেদিন যায় তার পরের দিন দর্শন প্রণাম যথারীতি যা কিছু ওখানে কাজ সেগুলো সেরে রাতেই চলে আসে। আসার পরে তারপর শিলিগুড়ি মন্দিরে সেখানে উপস্থিত হয়। সেখানে শিলিগুড়ি মন্দিরে রাতে থাকে, পরের দিন সকালে ডাক্তারের ওখানে যাবে। তো ডাক্তারের ওখানে পৌঁছে যাওয়ার আগেই ডাক্তারই, ওই যেহেতু মন্দির থেকে খবর চলে গেছে যে একজন রুগী তাকে দেখাতে যাবে, ওই ডাক্তারই মন্দিরে চলে আসে। তো ডাক্তারের চেম্বারে গিয়ে শোনে যে ডাক্তার নাকি তাদেরকে দেখার জন্য সেই মন্দিরে চলে যায় আর কি। তো যাই হোক, এই যে এই সমস্ত ঘটনাগুলো আমরা যতটুকু তার জন্য করি তার থেকে বেশিটাই পাই এরকম। তারপরে দেওঘর থেকে বলে 3 মাস পরে আবার যেন যাওয়া হয় আর কি। তো আমিও ওই ছেলে মেয়েদের পরীক্ষার পরে বছরে একবার, সারা বছরে খুব একটা যাওয়া হয় না, ওই বছরে একবার করে যাওয়ার চেষ্টা করি। উৎসবের সময়ে খুব একটা অ্যাটেন্ড করা হয় না। তো গত 17ই ডিসেম্বর
আগরতলা দেওঘরে আমাদের টিকিট ছিল। তো সেখানে প্রায় 22 জন দাদা মায়েদেরকে সঙ্গে নিয়ে আমি দেওঘরে রওনা হই। তো যথারীতি সবাই একসাথে যাওয়া, খুব আনন্দ, মানে যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় পরের দিন 18 তারিখ 6টা যে ট্রেন, 6টা টাইম, সেটা 5টার সময় পৌঁছে যায় আর কি। তো সবাইকে নিয়ে আমাদের মানে এখন তো দেওঘরে রুম বুকিং ছাড়া সেখানে আহ, উপস্থিত হওয়া সম্ভব হয় না, মানে সেখানে থাকা যেটা দেওঘরের আর কি নিয়ম, সেই অনুযায়ী শ্রদ্ধেয় রমেশদা মানে রমেশদার মাধ্যমে আমি রুম বুকিং করি আর কি। তো যথারীতি যাওয়ার 2 দিন আগে মনমনি দামে ওখানে আমাদের জেনারেলে এই 22 জন লোকের থাকার ব্যবস্থার মেসেজ আসে। তা সেখানে আমার অনেকদিন থেকে প্রায় দেওঘরে গিয়ে ঘর ভাড়া করেই থাকা হয়, কিন্তু জানি না মনমনিরামের কি পরিস্থিতি, বা তার পরে যেদিন যাই আমরা সেদিন আলিপুরের গত 1 মাস আগে ওখানে গেছিলেন, তার কাছে শুনি যে সব রকম ব্যবস্থাই নাকি ওখানে আছে, কোনো অসুবিধাই হয় না। তার ভাবলাম যে দেওঘরে গেলে তা আজ অব্দি কোনো রকম কোনো অসুবিধা হয়নি, সব অবস্থার মধ্যে সেখানে গেলে আনন্দ পাওয়া যায়, এই ভরসা। যাই হোক, নতুন নতুন গুরু ভাইদেরকে নিয়ে যাওয়া, এটাও একটা মনের মধ্যে একটা ইয়ে ছিল যে তাদের তারা এখন কি ভাবে কি বলে। যাই হোক, এত সুন্দর ব্যবস্থা, মানে মানে বলার বাইরে, খুব সুন্দর করে সেখানে থাকার ব্যবস্থা হয়ে গেল। তারপরে যাই হোক, 18 তারিখ ওখানে পৌঁছানোর পর 9:30টায়, মানে আমরা প্রার্থনা করতে আর যাওয়া হলো না। দেখলাম যে প্রার্থনার আগে আমরা পৌঁছে গেছি, কিন্তু ভেতরে আর যাওয়া হয়নি। আমার হাজবেন্ড, ছেলে মেয়ে ওরা গিয়ে প্রার্থনা করে আসলো, আমি সবাইকে নিয়ে গেটেই দাঁড়িয়েছি। তারপরে অনেকে বলছিল যে 10টার আগে ঘর খোলে না, 10টার আগে ঘর রুমে ঢোকাই যাবে না, কিন্তু ওই 8টার মধ্যেই ওরা ঘরে ঢোকার ব্যবস্থা আমাদেরকে করে দেয়। যাই হোক, সেটাও হয়ে গেল। আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে 9:30টায় যখন নাম ধ্যান হয়, তখন সেখানে ওই ঠাকুর বাড়িতে আসি। তারপর একটু টিফিন করে 10টার সময় আচার্যদেব যেখানে বসেন ওখানে বসি। তো মানে এটা আমি অনেকদিন থেকে খেয়াল করি, যখনই যাই ঠাকুর বাড়িতে আচার্যদেবের সামনে যখনই যাই, তখন প্রত্যেকবারই উনি শরীর কেমন আছে জিজ্ঞেস করে। মানে এটা মানে একটা বিশাল পাওয়া, যখন সবাই প্রণাম করছে, প্রণাম করার মানে সবাই তাদের সমস্যার কথা নিবেদন করছে, এরকম করে যাওয়ার পরে তারপর 12টা 12:30 যখন প্রায় বাজে, তখন আমি আমার বরকে বললাম যে চলো গিয়ে প্রণাম করি। প্রণাম করার সাথে সাথে, আগে শরীর ভালো আছে তো? বললো আগে হ্যাঁ। তারপরে বললাম আমি এরকম ছেলে ক্লাস 7-এ উঠছে, মেয়ে হচ্ছে ক্লাস 9-এ, এরকম আমরা 22 জনকে সঙ্গে নিয়ে এখানে আসছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তোরা একটা কাজ করতে পারবি না? তাহলে আগে অনুপদা আছে সামনে, অনুপদাকে মানে যা দাদার সামনে বসে থাকে, অনুপদাকে বলে যে এই অনুপ, ওদেরকে হয় ঠাকুর ঘর পরিষ্কার, নয় আনন্দবাজারে সবজি কাটা, নয় কোনো একটা কাজ দিয়ে দিস, তো ওরা করে দিবে আগে। তারপরে যথারীতি প্রণাম দর্শন সারার পরে বেলা 1টার পরে আমরা আনন্দবাজার করে আসি। করে আসার পরে অনুপদাকে বললাম যে আগে কি করতে হবে, বলে সমাধিটা পরিষ্কার করে দেন সবাই। আগে তারপরে আমি যারা যারা গেছে প্রথমে একটু ইতস্তত হলো, কি আবার বলে ওরা আমাদেরকে ডেকে, এখন এক একজন এক এক রকম মনে করতে পারে। তখন আমি ওদেরকে বললাম, ওরা বলল হ্যাঁ আমরা আজকেই করব, আমরা কালকের ভরসা করব না, আমরা আজকেই যা করার করে দিব। তারপরে আনন্দবাজার করে আমরা গেলাম আনন্দবাজার করে ওখানে মাঠে একটু রেস্ট টেস্ট নিয়ে বেলা 2টোর থেকে ওই কাজটা শুরু করা হলো। সেই 2টোর থেকে 3:30টা পর্যন্ত সমাধির চতুর্পাশে যত মানে বাউন্ডারি যে গ্রিলটা, সেই গ্রিলটা পরিষ্কার করা হলো, এবং অনুপদা আমাদেরকে সবাইকে একটা করে চকলেট খাওয়ালো। আর সিকিউরিটি গার্ডগুলো আমাদের প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তখন বলছে আমরা এখানে আচার্যদেব বলে দিচ্ছেন এটা পরিষ্কার করার জন্য, তাই আমরা এখানে আসছি। তো যাই হোক, ছোট ছোট বাচ্চা ছিল 3 বছর 4 বছর 5 বছরে, ওরাও ওই সবকিছু আস্তে 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 আমাদের সাথে মানে এত আনন্দ সহকারে করলো
আর আরেকটা কথা, আমারও মনে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে ঠাকুর বাড়িতে যে গিয়ে যদি কিছু করতে পারি, তাহলে হয়তো অনেকটাই ভালো লাগে। অনেকের কাছে শুনি অনেকে অনেক কিছু করে। তো আমরা যদি কোনোবার গিয়ে কোনো কিছু করতে পারতাম, সেটাও তিনি অপূর্ণ রাখলেন না। তো যাই হোক, এত আনন্দ পেল সবাই এই কাজটা করে। তো যাই হোক, 3:30 নাগাদ আমরা আবার রুমে আসলাম। রুমে এসে প্রণাম টনাম করে, এই রুমে আসার পরে তারপরে যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্ধ্যা প্রার্থনায় অ্যাটেন্ড করলাম। তো আমি ওই সেখানে বসে আচার্যদেবের সামনে বসে অনেক রকম অনেক গল্প, এত সুন্দর সুন্দর করে তিনি সহজ সহজ করে সব সমস্যার সমাধান করে দেন। মানে শুনলে যেন মনে হয় যে ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না। তো অনেকের অনেক কিছু নিবেদন, অনেকে এক মানে এক দাদা, বয়স্ক দাদা, তিনি নিবেদন করছেন তার একটা মানে বাসনের দোকান আছে, কাঁসার, পিতল, স্টিলের। তা কাঁসা পিতল গুলো চলছে না, তো বর্তমানে স্টিলটাই চলছে। তখন ওই ওই দাদা আচার্যদেবকে বলছেন যে হলো, আহ, আমি এরকম আমার ব্যবসায় একটু ঘাটতি চলছে, তো আমি একটু হতাশার মধ্যে পড়ে আছি। তো হতাশার মধ্যে, হতাশাটা কিরকম? বলে সেরকম হচ্ছে না, এটা করে কি করা যায়? বলে আপনার এলাকার 2 কিলোমিটার ফাঁকে তো শ্মশান আছে। বলে হ্যাঁ আগে আছে, তাহলে এক কাজ করবেন, শ্মশানে একটা চিতা সাজাবেন, চিতা সাজিয়ে তার উপর শুয়ে পড়বেন, চুপচাপ শুয়ে পড়বেন, দেখবেন হতাশা দূর হয়ে গেছে। আর সবাই হো হো করে হাসা শুরু করলো। পারলে আমার জন্য একটা তৈরি করে রাখবেন, এরকম করে বললো। তো যাই হোক, এত সুন্দর করে সমস্যার সমাধান, মানে সেই লোকটা আর কি বলবে, প্রণাম করে বলে যান বসুন পাশে গিয়ে। আর আপনি যে ধুতির নিচে যে আন্ডারপ্যান্টটা পরে আছেন সেটা কি কালকের? এরকম করে বলল। তা লোকটা আর কি বলবে। যাই হোক, প্রণাম করে পাশে গিয়ে বসলো। তো আরেকজন নিবেদন করছে যে এরকম, আগে আমার স্ত্রী চলে গেছেন, গত হয়েছেন, মানে তাহলে এখন কি করব? দেখো, এত তাড়াতাড়ি গলার মালা নিয়ে বাড়ি গিয়ে আবার এত তাড়াতাড়ি গলার মানে মালা মালা হাতে নিয়ে মালা হাতে নিলে চলবে না, মালা হাতে নিয়ে দৌড়তে যাবেন না। তো যাই হোক, মানে তার একটা কথার মধ্যেই সহস্র সমাধান তিনি বলে দেন। তো যাই হোক, মানে পরের দিন আমরা, মানে সেদিনই আর কি, যাই হোক আমি পূজনীয় মা, বড় বৌরানী মা, আর হচ্ছে শুভদার স্ত্রীর জন্য 3টে উপহার নিয়ে যাই। প্রথমে বড় বৌরানীমাকে যখন দিতে যাই, আমার মেয়েকে দিয়ে দেওয়াই। মেয়েকে ছোটবেলায় কয়েকজন ইয়ার্কি করে ওকে আদর করে বুড়ি করে ডাকতো। তো বৌরানীমা ঠিক ওর হাত থেকে নেওয়ার সাথে সাথে, কিরে বুড়ি, খুব সুন্দর হয়েছে তোর এই জিনিসটা, তুই এটা আমার জন্য এনেছিস? থ্যাংক ইউ বুড়ি। আমি ভাবলাম এই, মানে তাদের মধ্যে অজানা বা কিছু আর থাকে না, তিনি সবই জানেন, সবকিছু আর কি। তারপরে পূজনীয় ওই সুভদ্রার স্ত্রীকে যখন দিতে গেলাম, তিনি বললেন যে এত সুন্দর জিনিস এটা, মানে এই জিনিসটা আমার, এত এই কালারের শালটা আমার নেই। আমি 31 জানুয়ারিতে এই এই কালারের শাড়ি পরে এই শালটা পরবো। তারপরে আমার মেয়েকে আদর করে আমাদের অনেক কথাই বললেন। যাই হোক, আপনারা ভালোবেসে এত দূর থেকে এটা নিয়ে আসছেন, এটা খুবই আনন্দের। তা মানে কি বলবো, তাদের কাছে গেলে, মানে দেওঘরে গেলে, মানে মনের যে একটা বিশাল একটা পরিবর্তন, এটা না যাওয়া পর্যন্ত, যারা যায়নি বা যারা সব সময় যেতে চায় না, ভাবে অনেক কিছু, কিন্তু গেলে পরে সমস্ত হতাশা, সমস্ত মনের যে ক্লান্তি, সেটা দূর হয়ে যায়। তো আজকে পরবর্তীতে আহ, আমি ভাবি যে হলো, আমাদের এই ডিপি ওয়ার্কস এর মাধ্যমে
যে মানুষজনদের সঙ্গে আমাদের যে এই যোগাযোগ বা মানুষের সঙ্গে যে এই যে সম্পর্কটা, এটা মানে তিনি যে বলছেন এটা অলরেডি হয়ে আছে। এটা আমাদের করার কিছু নাই। শুধু আমাদের যাওয়াটা অপেক্ষা, যে তিনি সবকিছু তৈরি করে রাখছেন ওখানে। আমাদের দ্বারা যে এটা হবে, এটা তিনি জানেন। এটা তিনি জানেন জন্যই আমরা এটা করতে পারি। তো আমরা বিশেষ করে আমি আমাদের পরিবারে একটা মানে বহুদিন থেকে প্রায় ২-২.৫ বছর থেকে একটা সমস্যার মধ্যে ভুগছি। আমি বলছিলাম আমার হাসব্যান্ডকে এটা নিবেদন বা চিঠি লেখার জন্য। তিনি বলছেন, "না, এটা আমাদের ব্যক্তিগত সমস্যা। এটা তাদেরকে জানিয়ে এটা কোনো মানে সমাধানের মানে এটা জানানোর দরকার নেই। তাদেরকে বিব্রত করার দরকার নেই। নিজেদের সমস্যা নিজেরা মেটানোর ব্যবস্থা করলেই হলো।" তো যথারীতি সেই রাস্তাটাও তৈরি হয়ে গেছে। সেটা আমরা চেষ্টাও করছি। কিন্তু আমার মনে হচ্ছে যে না, আমি যদি একটু আচার্যদেবকে নিবেদন করতে পারতাম, তিনি যদি তা তাকে যদি এটা জানাতে পারতাম, আমার মনে হয় এটা অনেকটাই সুবিধা হতো। তো অনুপদার সঙ্গে যেহেতু একটা সম্পর্ক, মানে যেহেতু একটা যোগাযোগ হয়ে গেছে, তো অনুপদাকেই আমি সেটা বলার চেষ্টা করলাম। যেদিন চলে আসি, ঠিক ২০ তারিখ সকালে পিঙ্কিদা স্বস্তিনী দিতে যাবে, আমরা বর্ধবাড়ি প্রণাম করতে গেছি প্রার্থনার পরে। তখন অনুপদাকে কথাটা বললাম। বলার সাথে সাথে আমার হাসবেন্ডেরও দেখি সেটা উনি তার সাথে শেয়ার করলেন। তো শেয়ার করার পরে তখন বললেন যে আপনারা সামনেই থাকবেন, আমি আপনাদেরকে নিবেদন করিয়ে দিব। তো যাই হোক, মাঝখানে যখন দাদা প্রণাম করতে যায় বা আসে প্রার্থনায় যায়, তখনও ডেকে ডেকে আগে খালি ওই শরীর খারাপ, শরীর ভালো আছে কিনা এটাই বারবার আমাকে জিজ্ঞেস করে। আগে তোর শরীর ভালো? আগে তোর তো শরীর ভালো, তুই কি করে বুঝলি তোর শরীর ভালো? আগে আর কি বলবো, কিছু বলার তো আর থাকে না। তো যাই হোক, যেদিন চলে আসি সেদিন পরে প্রায় দাদা উঠে যাবেন তার ঠিক ০.৫ ঘন্টা আগেই অনুপদা আমাদের সামনে ডাকলেন। ডেকে বললেন যে এরকম দিনহাটা থেকে আসছে। আচার্যদেব তখন বলে, আমি জানি তো ওরা দিনহাটায় থাকে। তারপরে সমাধি পরিষ্কার কথা এগুলো বললেন। বলে কি হ্যাঁ, খুব সুন্দর করে করে দিয়েছে। যাই, তো এগুলো বলার পরে তখন সমস্যাটার কথাও বললেন। তিনি এত সুন্দর করে মানে সব সলিউশন শুনলেন, আমাদের বাড়িতে কেউ আছে কিনা। আমার হাজবেন্ড বললেন না, নেই। যদি বাড়িটা একটা পোর্শন ভাড়া দেওয়া যায়, তারপর উনি যেটা করছেন তার জন্য আমাকে এখন একটা দোকানে, আমাদের নিজস্ব একটা দোকান আছে পেস্টিসাইড ওষুধের, সেই দোকানে আমাকে থাকতে হচ্ছে প্রায় সকাল ১০টা থেকে দুপুর ২টো, আবার এদিকে বিকাল ৪টা থেকে রাত্রি ৯টা, ৪টা ৫টা থেকে রাত্রি ৯টা ১০টা কোনো সময়, কারণ দোকানের তো কোনো শিডিউল টাইম টেবিল নেই। তো এতে করে আমার সংসারেও কাজকর্মের একটু ঘাটতি হয়। তারপরে যে ডিপি ওয়ার্কস যেটা, সেটাও সময় মতো করা হয়ে ওঠে না। তো এর মধ্যেই বাড়িতে উপযোজনা কেন্দ্র, সেখানে ইষ্টভীতি নেওয়া, ছেলে মেয়েরা ক্লাস উঁচু ক্লাসে এখন উঠছে, বাড়িতে সমস্ত টিউশন টিচার বাড়িতেই আসে। এই সমস্ত কিছুর মধ্যে মনের মধ্যে যেমন একটা চাপা অশান্তি যেরকম থাকে, সেটা সবসময় আমার হচ্ছিল। তো এটা তিনি এত সুন্দর করে সমস্যার সমাধান করে দিলেন যে তুমি যেটা করছো, মানে আমার হাজবেন্ডকে যেটা বললেন দাদা আর কি, তুমি যেটা করছো সেটা দিয়েই আমাদের একটা ধার বাকি হয়ে গেছে অলরেডি, সেটা পরিশোধ করার চেষ্টা করো। আর বাড়িটা যদি একটা পোর্শন ভাড়া দেওয়া যায়, সেটাও করতে পারো। আর তুমি যে দীক্ষাপত্রের কাজে বেরোতে পারছো না, দেখেন আমি কিন্তু বলিনি দাদাকে যে আমি দীক্ষাপত্রের কাজে বেরোতে পারছি না। তিনি বলে দিলেন অলরেডি যে তুমি যে দীক্ষাপত্রের কাজে বেরোতে পারছো না, তুমি একটা গুরু ভাই টোটোওয়ালাকে বলে আর মায়েদেরকে নিয়ে তুমি ওদেরকে টোটো ভাড়া দিয়ে দিবে, তোমার যতটুকু সম্ভব ন্যূনতম যতটুকু লাগে ওটা দিয়ে দিবে, ওরা দীক্ষাপত্রের কাজে বেরোবে। এবং প্রয়োজনে একটা সময় করে তুমি ওদের বাড়িতে ডাকো, যাদের যাদের সঙ্গে তোমার কথা বলার দরকার, একটা সময়ে তুমি ওদেরকে ডেকে ওদের সাথে কথা বলো। এইভাবে করে তুমি দীক্ষাপত্রের কাজটা চালিয়ে যাও। আর মানে দোকানটা যাতে খুব সুন্দর করে, মানে দোকানে লোকের সাথে ব্যবহার এত সুন্দর করে করো যাতে তোমার
তোমাকে ছাড়া ওরা কেউ বোঝে না কিছু। আর দোকান সব সময় যদি মাল নাও থাকে, খালি বাক্স দিয়ে ভর্তি করে রাখো, যাতে লোকে জানে এখানে অনেক কিছু, সবকিছু পাওয়া যায়। তো আমার বিশ্বাস, এটাও বলে দিলে, আমার বিশ্বাস তোমরা এটা করতে পারবে। তো এই যে জোর, এটা আমরা কোথায় গেলে পাবো? অনেকে বলবে এটা করো, অনেকে বলবে অ্যাসেট বিক্রি করো, অনেকে অনেক কথাই বলবে। কিন্তু এই যে মনের জোর, আমি তো ভাবছিলাম যে হয়তো তিনি বলবেন যে কিছু একটা ইয়ে করে পরিশোধ করার কথা। কিন্তু তিনি এত সুন্দর করে, এত ডিটেলসে সবকিছু বলে দিলেন, এখানে এটা বলারও কথা না, এখানে সবাই আমার, প্রত্যেকটা লোক আমার নিজে। এখানে রতন কাকু আছে, জীবেন্দ্র কাকু আছে, নিখিল জেঠু আছে, আমার বাবাও এখানে আছে, সবাই আমার নিজে। এত সুন্দর করে তিনি সমস্যার সমাধান করে দিলেন, তাহলে আজকে মানে আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষের সমাধান তিনি ওই বসে থেকে করে যাচ্ছেন। তো আজকে এই যে ডিপি ওয়ার্কস এর কাজ, তার মাধ্যমে যে মানুষের সার্বিক মঙ্গল, আজকে দীক্ষা নিয়ে যে মানুষের সার্বিক মঙ্গল, তার জীবনের যে বাঁচা বাড়ার রাস্তাটা সুন্দর হওয়া, এটা আমরা ঠাকুরকে ধরেই একমাত্র জানতে পারি, বুঝতে পারি, আর উপলব্ধিও করতে পারি। সমস্তটাই তাকে ভালোবাসার উপরে হয়। যতটা, ওই যে ঠাকুরের একটা বানিয়েছে যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তো ভালোবাসার টানটা যত মজবুত হয়, তার প্রতি আমার জীবনের সবটাই আমার নিজে। আমি একমাত্র আমার নিজের জন্যই আমি আগে ঠাকুরকে গ্রহণ করছি, তারপরে আমার সবার। তুমি তো ঠাকুরের বলা যে তুমি তোমার নিজ পরিবারের, দেশের এবং দশের জন্য দায়ী, তাহলে আমাকে নিজের আগে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে ভালোবাসতে হবে। ওই প্রয়োজনের ঠাকুরকে ব্যবহার করে তারপরে আবার আমার যখন প্রয়োজন হলো ঠাকুরকে কাজে লাগালাম, এটা যেন না হয়। তা আমার মতো এরকম হাজার হাজার মানুষের হাজার হাজার রকমের সমস্যা তিনি নিমেষের মধ্যে সমাধান করে দেন। তো যাই হোক, এটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা সামনে কনফারেন্সে, উৎসবে দেওঘরে যাবেন, যা শুনলাম এই অনাবিল আনন্দ, তিনি বলছেন ঠাকুরকে নিয়ে আনন্দ করতে, উৎসব করতে বলছে। এরকমও শুনলাম যে উৎসবগুলো হচ্ছে যার যার বাড়ি থেকে, মানে বলা আছে যার যার বাড়ি থেকে নাকি রান্না করে নিয়ে এসে একসাথে করে সবাই এখানে আনন্দে ইয়ে করছে, আনন্দ করছে। মানে আনন্দ, যেটা করলে আনন্দ পাওয়া যায় সেটাই আনন্দ, সেটাই নাকি উৎসব। তো একজন বলছে যে হলো আগে কি বলে, আমার ভালো লাগে না, কি বলে, তখন বলছে, দাদা বলে দিলেন যে হচ্ছে আপনি ছাদে উঠবেন, ছাদে উঠে কটা পাথর নিয়ে ঢিল মারবেন উপর থেকে, যত উপরে ঢিল মারা যায়, কার নাক ফাটে না কার ঠাক ফাটে ফাটুক। তো ওই লোকটা তাই করলো। এটা করেও নাকি আনন্দ পাওয়া যায়। তা কি করলে, যেটা করলে আনন্দ পাওয়া যায় ঠাকুর সেটাই করতে বললে। আজকে এই ঠাকুরের কাজ করে সত্যি আনন্দে থাকা যায়, আনন্দ করা যায়, এবং সবাইকে নিয়ে আনন্দে মশগুল হয়ে থাকা যায়। যে আজকে আর বেশি কিছু আর বলি না, সময়ও প্রায় অনেকটা নিয়ে নিলাম। এই এতটা সময়ে আপনাদের কাছে নেয়ার জন্য আমি দুঃখিত। যাই হোক, কতটুকু কি বলতে পারলাম, কি করতে পারলাম কিন্তু জানি না। ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, এবং ঠাকুরকে ভালোবেসে কতটুকু করতে পারবো, এটা তার দয়া না হলে এটা সম্ভব না। চেষ্টা করছি তাকে নিয়ে চলার। এইভাবে করে যদি থাকা যায়, অবশ্যই তাকে ভালোবাসা যাবে এবং তাকে নিয়ে চলা যাবে। আর উপস্থিত সবারই মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। আপনারা উৎসবে গিয়ে প্রচুর আনন্দ করবেন, আর যা আনন্দ সেটাও এসে শেয়ার করলে, আমার তো যাওয়া হবে না উৎসবে, আমি পরবর্তীতে আপনাদের কাছে শুনবো এই উৎসবের কথা, এই আশা রাখছি। এখানে উপস্থিত সবারই মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। জয় গুরু।